আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই একটা গ্রাম রামচন্দ্রপুরম। কিন্তু একটা বড় বাংলো বাড়ি হলো গ্রামের মানুষের আতঙ্কের কারণ। রাত ৮টা বাজলেই সেই বাংলো থেকে শোনা যায় একজন মহিলার ভয়ঙ্কর চিৎকার আর কান্না। কিন্তু ৯টা বাজলেই কান্না বন্ধ হয়ে চারিদিকে নেমে আসতো শুনশান নীরবতা। গ্রামের মানুষের এই আতঙ্কের মাঝেই জানা যায় দূরে পরিত্যক্ত একটা ফ্ল্যাটের ঘটনা। আশেপাশের মানুষেরা বলে এই ফ্ল্যাটে একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। যে একবার ওই ফ্ল্যাটে যায় সে নাকি আর কখনো বেঁচে ফিরে আসতে পারে না। এইসব শুনেই একটা ছেলে, যে আত্মা, অশরীরী বা অলৌকিক কিছুতে বিশ্বাসই করে না, সে এই ভৌতিক ফ্ল্যাটে আসে এখানে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্য। কিন্তু এখানে এসে ছেলেটি সেই অতৃপ্ত আত্মার প্রেমে পড়ে যায়। আত্মার প্রেমে পড়ে ছেলেটি এরপর পাগলের মতো ব্যবহার করতে থাকে। তবে অতৃপ্ত এই আত্মার প্রেমী ছেলেটির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। এরই মধ্যে ছেলেটির সামনে সেই ভৌতিক ফ্ল্যাটে সব রহস্যগুলোর জট একটা একটা করে খুলতে থাকে। বেরিয়ে আসে এমন এক সত্যি যেটার কানেকশন আছে ওই রামচন্দ্রপুরম গ্রামের অদ্ভুত বাংলো বাড়িটার সাথে। এই মুভিটির কাহিনী এতই সাসপেন্স, থ্রিলার, টুইস্টে ভরা যে আশা করছি কাহিনীটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ এক্সপ্লেন করব একটি তেলেগু হরর সাসপেন্স থ্রিলার মুভি যার নাম হলো লাভ মি ইফ ইউ ডেয়ার। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি মহিলাকে দেখতে পাই। মহিলাটি রাতের বেলা একটা লোকের লাশকে মাটিতে পুঁতে রাখছে। তবে এই মহিলাটি কে আর সে কেনই বা লাশটিকে মাটিতে পুঁতে রাখছে সেটা কাহিনী যতই সামনে এগোবে আমরা ধীরে ধীরে সব জানতে পারবো। এখানেই আমরা মহিলাটির অতীত জীবন সম্পর্কে জানতে পারি, যেটা মহিলাটি নিজেই সবাইকে শোনাচ্ছে। কাহিনী চলে আসে রামচন্দ্রপুরম নামের একটা গ্রামে। এই গ্রামে অনেক বড় একটা বাড়ি আছে, কিন্তু গ্রামের কেউই ভয়ে দিনের বেলাতেও সেই বাড়ির সামনে দিয়ে যায় না। কারণ এই বাড়িতে এমন একটা কাপল থাকে যাদের কথা শুনলে যে কাউরই গা শিউরে উঠবে। ৬ বছর আগে সেই দম্পতি বিয়ে করে এই বাড়িতে এসে ওঠে। কিন্তু এর পরে থেকে গ্রামের কেউই সেই মহিলার মুখ দেখা তো দূরের কথা, তার ছায়াটা পর্যন্ত দেখেনি। সেই মহিলা না কোনোদিনও বাড়ির বারান্দায় আসতো, আর না কোনোদিন বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নামতো। তবে মাঝে মাঝে মহিলাটির হাজবেন্ড বাজার করার জন্য একাই বাড়ি থেকে বের হয়ে আসতো। কিন্তু লোকটিকে আসতে দেখলেই গ্রামের মানুষেরা আগেই সরে পড়ত। তবে সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো প্রতিদিন ঠিক রাত ৮টায় এই বাসায় একটা অ্যালার্ম বাজত। আর অ্যালার্ম বাজার সাথে সাথেই গ্রামের সবাই যে যেখানেই থাকুক না কেন সবকিছু ফেলে রেখে যার যার বাড়িতে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিত। এমনকি সেখানের মন্দিরের পূজারীও মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে ভেতরেই চুপচাপ বসে থাকত। গ্রামের সবার এই অদ্ভুত আচরণের কারণ হলো অ্যালার্ম বাজার পরেই সেই বাড়ির মহিলাটি এসে অ্যালার্মটা বন্ধ করে দিত। এরপরে সে বারান্দায় থাকা একটা দোলনায় বসে ভয়ঙ্কর চিৎকার করে কান্না করত। মহিলাটি প্রতিদিন ঠিক ৮টা বাজলেই কান্না শুরু করত, আর টানা ১ ঘন্টা চিৎকার করে কান্না করার পরে ৯টা বাজলেই আবার ঘরের ভেতরে চলে যেত। এভাবেই গত ৬ বছর ধরে মহিলাটি প্রতিদিন রাতে ১ ঘন্টা করে ভয়ঙ্কর চিৎকার করে কান্না করত। প্রতিদিন রাতে মহিলাটির এমন ভয়ঙ্কর কান্নাই সব গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। গ্রামবাসীরা এভাবেই কয়েক বছর ধরে ভয়ে আর আতঙ্কে তাদের জীবন কাটাচ্ছে। এরপর দেখা যায় একদিন একটা ছোট বাচ্চা গ্রামের একটা দোকানে এসে একটা লাল রিবনের বক্স কেনে। এরপর সে সেই বক্সের ওপরে লেখে ফ্রম নানি। বাচ্চা ছেলেটি রিবনের বক্সটা নিয়ে অদ্ভুত সেই বাড়িটির পেছনের দরজা দিয়ে বাড়ির উঠোনে ঢুকে পড়ে। এরপর সে গাছ বেয়ে ওপরে ওঠে বাড়ির দোতলার একটা জানালায় রিবনের বক্সটা রেখে দেয়। বাচ্চা ছেলেটি বক্সটা রাখার সাথে সাথেই সেখানে খুব জোরে কারো নুপুরের শব্দ শোনা যায়। ছেলেটি ঘরের ভেতরে কারো দিকে তাকিয়ে মুচকি হাসে। এর পরে দেখা যায় ঘরের ভেতর থেকে কেউ এসে রিবনের বক্সটি সেখান থেকে নিয়ে গেছে। সেদিন রাতেও প্রতিদিনের মতোই গ্রামের সবাই ৮টা বাজার আগেই তাদের ঘরের দরজা জানলা বন্ধ করে ভেতরে চুপ করে বসে থাকে। কিন্তু আজ রাত ৮টা বেজে গেলেও সেই বাড়ি থেকে কোনো অ্যালার্মের শব্দই শোনা যায়নি। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো গত ৬ বছরের মধ্যে আজ রাতেই প্রথমবার সেই বাড়ি থেকে কোনো মহিলার চিৎকার শোনা যাচ্ছে না। আজ রাতে হঠাৎ করে মহিলাটি কেন চিৎকার করছে না, এটা দেখার জন্যই পাশের বাড়ির একজন মহিলা বাড়ির দরজাটা সামান্য খুলে সেই বড় বাড়িটার দিকে তাকায়। এরপরে সেই মহিলাটি এমন কিছু দেখে যে সে নিজেই ভয়ে চিৎকার করে ওঠে।
তখনই দেখা যায় সেই অদ্ভুত মহিলাটি সারা শরীরে আগুন জ্বালিয়ে বাসার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। এরপর সে শরীরে আগুন লাগানো অবস্থায় বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আশেপাশে থাকা সব মানুষেরা ভয়ে নিজেরাই চিৎকার করতে থাকে। কিন্তু সেই মহিলাটি কোনো শব্দ না করে খুব স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এভাবেই কিছুক্ষণ গায়ে আগুন লাগানো অবস্থায় হাঁটার পরেই কিছু দূরে গিয়ে মহিলাটি নিচে পড়ে যায়। মহিলাটির শরীর রাস্তায় পড়ে থেকে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে। পরের দিন সকালে পুলিশ আর হসপিটালের লোক সেখানে এসে রাস্তায় পড়ে থাকা মহিলাটির শরীরের পোড়া অংশগুলো সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তবে এই মহিলা মারা যাওয়ার পরেই গ্রামে শুরু হয় নতুন আতঙ্ক। এত বছর পরের এই নীরবতাই যেন গ্রামের মানুষের কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ঘটনার দুদিন পরেই সেই বড় বাড়িটার সামনেই থাকা একজন লোক খেয়াল করে গত দুদিন ধরে বাড়ির সামনের লাইটটা কেউ অফ করছে না। সেই লোকটি কিছুদিন ধরে খেয়াল করে যে কেউ এসে বাড়ির লাইটটা অফ করে কিনা, কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও বাড়ির সামনে সেই লাইটটা জ্বলতেই থাকে। এটা দেখেই সেই লোকটার মনে কিছু একটা সন্দেহ হয়। তাই সে সাথে করে কয়েকজন লোক নিয়ে এসে খুব ভয়ে ভয়ে সেই বাড়িটার ভেতরে ঢোকে। তারা সবাই খুব ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে। তখনই সেই লোকটা দেখতে পায় মহিলাটির হাজবেন্ডও মৃত অবস্থায় ছাদের দরজায় পড়ে আছে। এটা দেখেই লোকটা অন্যদের বলে হয়তো মহিলাটির হাজবেন্ড হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু সেই লোকটি যেই সামনের দিকে তাকায় সে নিজেই প্রচণ্ড ভয় পেয়ে লাফ দিয়ে পেছনে সরে যায়। সবাই দেখে ছাদের সামনের ঘরের বিছানার উপরে অনেকগুলো পুতুলের মাঝখানে একটা জলজান্ত ছোট মেয়েও বসে আছে। এই ছোট মেয়েটি হলো সেই মহিলার মেয়ে। কিন্তু গ্রামের লোকেরা তো আগে কোনোদিনই এই বড় বাড়িটার ভেতরেই আসেনি, তাই তারা কল্পনাও করতে পারেনি যে তারা বাড়ির ভেতরে একটা ছোট মেয়েকে দেখতে পাবে। এই ঘটনার পরেই কয়েক বছর পার হয়ে যায়। এবার আমরা অর্জুন নামের একটা ছেলেকে দেখতে পাই। অর্জুনকে দেখা যায় সে একজন তান্ত্রিকের সামনে বসে আছে। অর্জুনের চারপাশে আরও অনেকেই বসে আছে, আর তারা সবাই এই তান্ত্রিকের কাছে এসেছে কারণ তারা এই তান্ত্রিকের সাহায্যে তাদের কোনো মৃত প্রিয়জনের আত্মার সাথে আবার কথা বলতে পারবে। সেখানে উপস্থিত সবাই নিজেদের সামনে একটা করে ছবি রাখে যার আত্মার সাথেই তারা কথা বলতে চায়। অর্জুন তার সামনে প্রতাপ নামে তার এক বন্ধুর ছবি রাখে। এরপর তান্ত্রিক অদ্ভুত কিছু মন্ত্র পড়ে তার তন্ত্রমন্ত্র শুরু করে দেয়। কিছুক্ষণ পরে হঠাৎই সেখানে বসে থাকা একজন মহিলা খুব অদ্ভুত আচরণ করতে থাকে। এই মহিলাটিকে দেখে মনে হচ্ছে তার ভেতরে কোনো আত্মা ভর করেছে। তান্ত্রিক সেই মহিলাটিকে বলে এবার তুমি তোমার মৃত মেয়ের সাথে কথা বলতে পারবে। তান্ত্রিক সেই মহিলাটির সামনে একটা আয়না ধরে বলে এই আয়নায় তুমি তোমার মেয়েকে দেখতে পাবে। তখনই মহিলাটি দেখে তার ঠিক পেছনেই তার মেয়ের মতো দেখতে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎই মহিলাটির পেছনে দাঁড়িয়ে থাকা সেই সাদা অবয়ব চিৎকার করতে থাকে। মহিলাটি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখে অর্জুন সেই সাদা অবয়বের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলেছে, আর সেই সাদা কাপড়ের ভেতর থেকে একটা ছোট ছেলে বেরিয়ে এসে বারবার অর্জুনের কাছে ক্ষমা চাইতে থাকে। তার মানে এই তান্ত্রিক বিভিন্ন ট্রিক ব্যবহার করে তার কাছে আসা সব মানুষদেরকে এতদিন ধরে বোকা বানাচ্ছিল। অর্জুন এই তান্ত্রিকের ভণ্ডামি ফাঁস করার জন্যই তার কাছে কাস্টমার সেজে এসেছে। সে তান্ত্রিক ও তার চেলাদের সব ভণ্ডামি ফাঁস করে দিয়ে সেখানে একটা ভিডিও বানায়। এরপর সে তার বন্ধু প্রতাপকে নিয়ে বাড়ি ফিরে এসে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয়। এখানেই জানা যায় অর্জুন আর প্রতাপ হলো দুজন ইউটিউবার, আর তারা দুজনে মিলে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ভিডিও বানিয়ে সেগুলোকে ইউটিউবে আপলোড করে। এরপরে দেখা যায় প্রতাপ তার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছে। প্রতাপ প্রিয়াকে তাদের পরবর্তী ইউটিউব ভিডিওটা কোন বিষয়ের উপরে হবে সেটার আইডিয়াটা বলে। এখানেই দেখা যায় প্রতাপ সেই বড় বাড়িটার কথা বলছে যেটার কাহিনী আমরা এতক্ষণ দেখেছি। এই বাড়িটাতে ঘটে যাওয়া কাহিনী শুনে প্রিয়াও বাড়িটার প্রতি বেশ ইন্টারেস্টেড হয়। তাই তারা দুজনে মিলে ইন্টারনেটে বাড়িটার সম্পর্কে রিসার্চ করা শুরু করে। এক পর্যায়ে তারা জানতে পারে সেই বাড়ির মহিলাটি যখন গায়ে আগুন লেগে মারা যায় তখন সেই বাড়িতে একজন ইনভেস্টিগেশন অফিসারও এসেছিল। তবে তারা দেখে সেই ইনভেস্টিগেশন অফিসার বড় বাড়িটাতে হয়ে যাওয়া দুটো খুনের পেছনে আসল কারণ কি সেটার কিছুই বেরই করতে পারেনি।
তাই প্রতাপ ও প্রিয়া নিজেদের মধ্যেই ডিসকাস করে আমাদের সবার আগে এই ইনভেস্টিগেশন অফিসারের সম্পর্কে সব খোঁজ খবর নিতে হবে। প্রতাপ প্রিয়াকে বলে, তুমি গিয়ে আগে ইনভেস্টিগেশন অফিসারের ব্যাপারে সব ইনফরমেশন বের করো, আর আমি বাড়িটা থেকে উদ্ধার করা সেই বাচ্চাটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। এরপরে দেখা যায় প্রিয়া বাড়ি ফিরে তার ল্যাপটপ নিয়ে বড় বাড়িটাতে আসা সেই ইনভেস্টিগেশন অফিসারের ব্যাপারে ইনভেস্টিগেশন করা শুরু করে। সে কিছু ইনফরমেশন জোগাড় করে সেগুলো প্রতাপকে জানাতে আসে। প্রিয়া প্রতাপকে বলে, আমি সেই ছোট্ট মেয়েটার সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি। ছোট মেয়েটার নাম হলো বিদ্যাবতী, আর কয়েক বছর পরেই মেয়েটার বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিন পরেই বিদ্যাবতীর হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর হাজবেন্ডের মৃত্যুটা সহ্য করতে না পেরে বিদ্যাবতী তার হাজবেন্ডকে নিয়ে যেই ফ্ল্যাটে থাকত সেই ফ্ল্যাটেই আত্মহত্যা করে। এরপর থেকেই আশেপাশের সবাই বলে বিদ্যাবতীর আত্মা নাকি সেই ফ্ল্যাটের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। প্রিয়ার কাছ থেকে এই সব কিছু জানতে পেরে প্রতাপ এবার অর্জুনের কাছে এসে সব কথা তাকে খুলে বলে। প্রতাপ আর অর্জুন যখন কথা বলছে তখনই প্রিয়া প্রতাপের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠায়। প্রতাপ সাথে সাথে ভিডিওটা অন করে সেখানে কি আছে দেখতে থাকে। ভিডিওতে বলা হয় কয়েক বছর আগে তেলেঙ্গানা রাজ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। নতুন বিবাহিত এক দম্পতি বরযাত্রী নিয়ে যখন বাড়ি ফিরে আসছে তখনই রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বরযাত্রী সহ নতুন বর মারা যায়। সেই অ্যাক্সিডেন্টের নতুন বউ কোনো রকমে বেঁচে যায়, কিন্তু চোখের সামনে এত মৃত্যু দেখে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই মেয়েটিকে চিকিৎসার জন্য সেখানের একটা মেন্টাল হসপিটালে পাঠানো হয়। কিন্তু কিছুদিন পরে সে মেয়েটা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে বিয়ের পরে তার হাজবেন্ড সহ যে নতুন ফ্ল্যাটে থাকার কথা সেই ফ্ল্যাটে চলে আসে। সেই ফ্ল্যাটে কিছুদিন লুকিয়ে থাকার পরেই মেয়েটা তার বাড়ির পেছনের পুকুরে ডুব দিয়ে আত্মহত্যা করে। মেয়েটা মারা যাওয়ার পরে সেই ফ্ল্যাটের আশেপাশে থাকা সব মানুষেরা সেখানে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে দেখে। কেউ কেউ নাকি দেখেছে অদ্ভুত একটা মেয়ে নতুন বউয়ের মতো সেজে সেই ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে অদ্ভুত সুরে গান গাইত। আর যখনই সেই অদ্ভুত মেয়েটা গান গাওয়া শুরু করত তখনই সেই বিল্ডিংয়ের সামনে থাকা একটা কবরস্থান থেকে কোনো কুকুরের ডাক শোনা যেত। অনেকে বলে এই কুকুরটা ছিল সেই মেয়েটারই কুকুর, যেটা কয়েক মাস আগেই মারা গেছে। কুকুরটা মারা যাওয়ার পরে তাকে এই কবরস্থানেই দাফন করা হয়েছিল। তাই সবাই বলে মেয়েটির কুকুরের কবর থেকেই কুকুরের ডাক ভেসে আসে। কেউ কেউ আবার প্রতিদিন রাতে বাড়ির পেছনে সেই পুকুর থেকে কারোর ডুবে যাওয়ার আওয়াজ শুনতে পায়। এরপরেই সেই ফ্ল্যাট থেকে কাউকে গান গাইতে শোনা যায়। দিনের পর দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে সেই ফ্ল্যাটের আশেপাশের মানুষেরা তাদের বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বছরের পর বছর পুরো বিল্ডিং খালি পড়ে থাকতে থাকতে সেই বিল্ডিংয়ের আশেপাশের সবকিছু একেবারে জরাজীর্ণ হয়ে যায়। একবার এই সব কথা শুনে একজন লেখক সেই মেয়েটার সম্পর্কে একটা নোভেল লেখার জন্য ফ্ল্যাটটার ভেতরে ঢোকে, কিন্তু পরের দিনই সেই লেখকের লাশ দেয়ালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে যেই সেই ফ্ল্যাটে ঢুকেছে সে আর কখনোই সেই ফ্ল্যাট থেকে বেঁচে ফিরে আসতে পারে না। মেয়েটির আত্মা সেই মৃত ব্যক্তিদের রক্ত দিয়ে ফ্ল্যাটের দেয়ালে লিখে রেখেছে, আমাকে বিরক্ত করতে এসো না। প্রতাপ যখন এই ভিডিওটা দেখছিল তখন এটা শুনে অর্জুনেরও এই কাহিনীর প্রতি আগ্রহ জন্মায়। সে প্রতাপকে জিজ্ঞেস করে, এই ফ্ল্যাটের ভেতরে এতগুলো খুন হয়ে গেল, তাহলে পুলিশ কোনো তদন্ত কেন করল না? প্রতাপ বলে, এই খুনগুলো তো একটা আত্মা করেছে, তাহলে পুলিশ এখানে গিয়ে কি করবে? সবাই বলে এটাই নাকি বিদ্যাবতীর আত্মা, আর এই আত্মাকে যে একবার দেখেছে সে দ্বিতীয়বার দেখার জন্য আর বেঁচেই থাকেনি। বিদ্যাবতীর আত্মার ব্যাপারে এই সব কথা শুনে অর্জুন মনে মনে কিছু একটা ভাবতে থাকে। এরপর সে প্রতাপকে বলে, আমি যদি সেই ফ্ল্যাটে গিয়ে বিদ্যাবতীর আত্মাকে ভিডিও করে ইউটিউবে আপলোড করি তাহলে একবার ভাবো সেই ভিডিওটা মিলিয়ন ভিউজ হবে। তবে অর্জুনের এমন কথা শুনে প্রতাপ তো বেশ ঘাবড়ে যায়। সে অর্জুনকে বলে, তুই ভুলেও এমনটা করার চিন্তাও করিস না। এখানেই আমরা কয়েক বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেদিন সেই লোকগুলো বড় বাড়িটাতে ছোট্ট বিদ্যাবতীকে খুঁজে পায়। এরপরেই থানা থেকে পুলিশ এসে বিদ্যাবতীকে উদ্ধার করে বাড়ির বাইরে নিয়ে আসে। বিদ্যাবতীকে যখন বাইরে আনা হয় তখন তার হাতে সেই লাল রিবনের বক্সটা ছিল। তার মানে নানি সেদিন জানালা দিয়ে ছোট বিদ্যাবতীকে সেই রিবনের বক্সটা উপহার দিয়েছিল।
কিন্তু বিদ্যাবতীকে যখনই পুলিশের গাড়িতে ওঠানো হয় তখনই তার হাত থেকে সেই রিবনের বক্সটা নিচে পড়ে যায়। এইদিকে দেখা যায় গ্রামের একজন লোক নানিদের বাড়িতে এসে বলছে পুলিশ এসে বিদ্যাবতীকে ধরে থানায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনেই নানি তখনই দৌড়ে বিদ্যাবতীর কাছে আসে, কিন্তু পুলিশ ততক্ষণে বিদ্যাবতীকে সেখান থেকে নিয়ে চলে গেছে। নানি এসে দেখে সেই লাল রিবনের বক্সটা রাস্তায় পড়ে আছে। সে বক্সটা হাতে তুলে নিয়ে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যায় বিদ্যাবতীকে থানায় আনার পর পুলিশ তার একটা ছবিও তোলে, কিন্তু ছবি তোলার পরে পুলিশ যেই ছবিটার দিকে তাকায় তখনই দেখা যায় বিদ্যাবতীর তো কোনো ছবি ওঠেইনি। তার মানে ছোটবেলা থেকেই কি বিদ্যাবতীর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো আমরা প্রতাপের ঘরে সেই রিবনের বক্স দেখতে পাই, যেই রকম রিবনের বক্স নানি বিদ্যাবতীকে উপহার দিয়েছিল। তার মানে প্রতাপের সাথে সে ছোট্ট নানির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এবার প্রতাপের কাছ থেকে বিদ্যাবতীর সেই ফ্ল্যাটের কথা শুনে অর্জুন তোর সাথে সাথে সেই হন্টেড ফ্ল্যাটের ঠিকানা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে যাকেই পায় তাকেই বিদ্যাবতীর ফ্ল্যাটের ঠিকানা জিজ্ঞেস করে। কিন্তু বিদ্যাবতীর সেই হন্টেড ফ্ল্যাটের কথা শুনে সবাই তো তাকে সেই ফ্ল্যাটে যেতে একেবারেই নিষেধ করে। তবে অর্জুন কারো কথাই না শুনে শেষ পর্যন্ত সেই ফ্ল্যাটের ঠিকানা খুঁজে বের করে ফেলে। অর্জুন যতই সেই ফ্ল্যাটের দিকে এগিয়ে যায় ততই সে একটা মেয়ের কণ্ঠে খুব সুন্দর গান শুনতে পায়। অর্জুন যেই ফ্ল্যাটের ভেতরে ঢোকে সে তার চারিদিকে খুব অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে পায়। সে দেখে একটা দেয়াল থেকে তরতাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর একটা দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে আমাকে বিরক্ত করো না। তখন হঠাৎই অর্জুন দেখে একটা করিডোর দিয়ে লাল শাড়ি পরা একটা মেয়ে গান গাইতে গাইতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্জুন বুঝতে পারে এটা নিশ্চয়ই বিদ্যাবতীরই আত্মা হবে। সে সাথে সাথে বিদ্যাবতীর আত্মার পিছু করা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই বিদ্যাবতীর আত্মা কোথায় যেন হারিয়ে যায়। তখনই প্রতাপ অর্জুনকে কল করে। অর্জুন কলটা রিসিভ করে প্রতাপকে বলে আমি এখন কিছুদিন এখানেই এই ফ্ল্যাটেই থাকব। অন্যদিকে দেখা যায় প্রতাপ সেই ইনভেস্টিগেশন অফিসারের ব্যাপারে সব ডিটেলস বের করার চেষ্টা করছে। ইন্সপেক্টরের ডিটেলস খুঁজতে গিয়ে সে ৩টা মেয়ের নাম খুঁজে পায়। এই মেয়ে ৩টির নাম হলো পল্লবী, নূর আর কারিশমা। এদিকে প্রতাপ এটা নিয়েও টেনশন করছে যে বিদ্যাবতীর আত্মা অর্জুনকে মেরে না ফেলে। অন্যদিকে দেখা যায় সেদিন রাতে অর্জুন বিদ্যাবতীর পুরো ফ্ল্যাটটাকে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই একটা লাল রঙের কাপড়ের ওপারে অর্জুন বিদ্যাবতীর আত্মাকে দেখতে পায়। বিদ্যাবতীর আত্মা এসে অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন তো তাতে একটুও ভয় না পেয়ে বিদ্যাবতীর আত্মার সাথে কথা বলতে চায়। সে বিদ্যাবতীর আত্মাকে বলে আমি তোমার আসল চেহারা দেখতে চাই, কিন্তু সবাই বলে যে তোমার চেহারা দেখে তুমি নাকি তাকে মেরে ফেলো, তাই আমি তোমাকে চেহারা দেখানোর জন্য জোরাজুরি করব না। তোমার চেহারা দেখার থেকেও তুমি মানুষ হিসেবে কেমন সেটাই আমি জানতে চাই। আর এটাও জানতে চাই কেনই বা তুমি এই ফ্ল্যাটটাকে ঘিরে ভৌতিক একটা আবহ বানিয়ে রেখেছ। তবে আমি যতদিন তোমার এখানে আছি আমি কোনোভাবেই তোমাকে বিরক্ত করব না। এসব বলেই অর্জুন তার মাথাটা নিচের দিকে নামিয়ে রাখে। এবার বিদ্যাবতীর আত্মা অর্জুনের পেছনে এসে দাঁড়িয়ে তাকে বলে তুমি এভাবে মাথা কেন নিচু করে আছো? এই কথা শোনার সাথে সাথেই অর্জুন মাথা তুলে সামনের দিকে তাকায়, কিন্তু সে সামনের সোফায় কাউকেই দেখতে পায় না। এবার একটা মেয়ের এমন শিরশিরে আওয়াজ শুনে অর্জুন তো মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়। বিদ্যাবতী অর্জুনকে বলে এতদিন যারাই এখানে এসেছে সবাই আমাকে ভয় পেয়েছে, সবাই ভেবেছে আমার দিকে তাকালেই তারা মারা যাবে, কিন্তু তোমার মতো কেউই আমাকে সম্মান দেখিয়ে তাদের মাথা নিচু করে রাখিনি। বিদ্যাবতী অর্জুনকে এই সব কথা বলছে আর পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে। তখন হঠাৎই অর্জুন বিদ্যাবতীর কথা অনুসরণ করে তার পিছু পিছু গিয়ে একটা লাল কাপড়ের আড়াল থেকে বিদ্যাবতীকে তার কাছে টেনে নেয়। অর্জুন কাপড়ের ওপর থেকে বিদ্যাবতীর মুখের দিকেই তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সে খেয়াল করে বিদ্যাবতী কাপড়ের ওপার থেকে তার পেটের কাছে একটা ছুরি ধরে আছে। এরপরে অর্জুন অনেক চেষ্টা করেও সেদিন বিদ্যাবতীর চেহারা আর দেখতে পারেনি। কোনোভাবেই বিদ্যাবতীর চেহারা দেখতে না পেয়ে অর্জুন তাকে বলে আজ আমি যেভাবে তোমার পেছনে ছুটছি একদিন এমন আসবে যেদিন তুমিও এভাবেই আমার পেছনে ছুটবে। এরপর অর্জুন সেই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে এসে বিল্ডিংয়ের সামনে বসে বিদ্যাবতীর ফ্ল্যাটের সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে থাকে। পরের দিন সকাল হতেই সে সেই কন্ট্রাক্টরের কাছে আসে যে বিদ্যাবতী সেই বিল্ডিংটাকে বানিয়েছিল। সেই কন্ট্রাক্টরের কাছে বিদ্যাবতীর সেই অ্যাপার্টমেন্টে সব ডকুমেন্টস দেখতে চায়, কিন্তু সেই কন্ট্রাক্টর বলে আমি তো আগেই পুলিশকে সবকিছু বলে দিয়েছি,
এখন আবার নতুন করে আপনাকে কি বলবো? এবার অর্জুন কন্ট্রাক্টরকে বলে, আপনি তো পুলিশকে ২ রকম কথা বলেছেন। প্রথমে পুলিশকে বলেছেন বিদ্যাপতির ফ্ল্যাটে কেউ মারা যায়নি। কিন্তু পরে আবার বলেছো ফ্ল্যাটে বিদ্যাপতি মারা গেছে কিন্তু তার লাশ কোথাও পাওয়া যায়নি। তাহলে তুমি পুলিশকে ২ রকমের জবানবন্দি কেন দিলে? অর্জুনের এমন প্রশ্ন শুনে এবার কন্ট্রাক্টর তো বেশ ঘাবড়ে যায়। তবে অর্জুন তাকে শান্ত করে বলে, তুমি ঘাবড়িও না, যা সত্যি জানো সেটাই আমাকে বলো। এবার কন্ট্রাক্টর অর্জুনকে বলে, সবাই সেদিন ভেবেছিল বিদ্যাপতি মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে সেই ফ্ল্যাটে গিয়েছিল। বিদ্যাপতির মানসিক অবস্থাও তখন ঠিক ছিল না, আর চোখের সামনে স্বামীকে মরতে দেখে সে এটা সহ্য করতে না পেরে নিজেও আত্মহত্যা করে। সেদিন যে লেবাররা ওই বিল্ডিংয়ে কাজ করছিল তারা বিদ্যাপতির লাশ দেখে ফেলে সবকিছু আমাকে এসে জানায়। আসলে আমি এই বিল্ডিংটা বানানোর জন্য আমার সব জমানো টাকা সেখানেই লাগিয়ে দিয়েছি। তাই আমি চাইনি বিল্ডিংয়ের ভেতরে কেউ আত্মহত্যা করেছে এটা চারিদিকে ছড়িয়ে পড়ুক। যেই লেবারেরা বিদ্যাপতির লাশ দেখেছিল তাদেরকে আমি ১ লক্ষ টাকা দিয়ে বিদ্যাপতির লাশটা বিল্ডিংয়ের বাইরে নিয়ে যেতে বলি। আর পুলিশকে বলেছিলাম বিল্ডিংয়ের ভেতরে কেউ মারা যায়নি। কিন্তু আমার অপোজিশনের যে বিল্ডাররা আছে তারাই আমার বিল্ডিংয়ের ব্যাপারে গুজব ছড়িয়েছে। এই সব শোনার পরে আর কেউই সেই অ্যাপার্টমেন্টে থাকতে চায়নি। এবার কন্ট্রাক্টরের সব কথা শুনে অর্জুন তাকে জিজ্ঞেস করে, যদি বিদ্যাপতি মারা গিয়েই থাকে তাহলে সেই ফ্ল্যাটে আমি এতদিন ধরে কার সাথে ছিলাম? তুমি যে বললে সেখানে কাজ করা ওয়ার্কাররা এসে তোমাকে বিদ্যাপতির সুইসাইড করার খবর দিয়েছে। এরপরে কি তুমি সেই ফ্ল্যাটে গিয়ে বিদ্যাপতির লাশটা দেখেছিলে? এই কথা শুনে কন্ট্রাক্টরের হঠাৎই কিছু যেন মনে পড়ে যায়। সে তখনই লকার থেকে একটা ছবি বের করে অর্জুনকে দেখায়। কন্ট্রাক্টর বলে, যখন সেই ফ্ল্যাটটা আমরা বানাচ্ছিলাম তখন একদিন দেয়ালের রং চেক করার জন্য বিদ্যাপতি সেখানে এসেছিল। ফ্ল্যাটের ছবি তুলতে গিয়ে ভুল করে বিদ্যাপতির ছবিও একসাথে উঠে যায়। এবার বিদ্যাপতির সেই ছবিটা দেখে অর্জুন এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় প্রতাপ প্রিয়াকে ডেকে এনে তাকে কিছু মেয়ের ছবি দেখায়। সে গতদিন পল্লবী, নূর আর কারিশমা নামের যে ৩ জন মেয়ের নাম পেয়েছিল এগুলো তাদেরই ছবি। প্রতাপ প্রিয়াকে বলে, আমি খোঁজ নিয়ে দেখলাম ইন্সপেক্টর মারা যাওয়ার আগে অনেকগুলো কেস নিয়ে কাজ করেছিল। সেই সব কেসে যাদের নাম ছিল আমি তাদের সবাইকে কল করেছি, কিন্তু শুধুমাত্র এই ৩ জন মেয়ের ক্ষেত্রেই দেখা যায় তাদের ঠিকানা আর ফোন নাম্বার কিছুই ঠিক নেই। প্রতাপ প্রিয়াকে বলে, হয়তো এদের মধ্যেই কারো নাম বিদ্যাপতি। এদিকে দেখা যায় বিদ্যাপতি তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আমাদেরকে বলছে, প্রতাপ ঠিকই বলেছে, আমি এই ৩ জন মেয়ের মধ্যেই একজন। তখনই অর্জুন প্রতাপকে বিদ্যাপতির সেই ছবিটা পাঠায়। কিন্তু প্রতাপ দেখে অর্জুনের পাঠানো ছবিটা তো অন্য ৩টা মেয়ের ছবির সাথে মিলছে না। ছবিটা দেখার পর প্রিয়া প্রতাপকে বলে, যদি অর্জুন সেই আত্মাকে দেখে ফেলে তাহলে আত্মাটা তো অর্জুনকে মেরে ফেলবে। কারণ সবাই বলে সেই ফ্ল্যাটের আত্মাটা অনেক ভয়ঙ্কর, আর যেই একবার তার চেহারা দেখে সেই আত্মাটা তাকে মেরে ফেলে। এদিকে দেখা যায় সেদিন রাতে অর্জুন বিদ্যাপতিকে ডেটে যাওয়ার জন্য একটা বোর্ডে ডেটের প্রস্তাব লিখে সেটা টাঙিয়ে রাখে। কিছুক্ষণ পরে এসে সে দেখে সেই বোর্ডের ওপরে একটা মেয়ের হাতের ছাপ দেয়া আছে। এটা দেখেই অর্জুন বুঝতে পারে তার মানে বিদ্যাপতি তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। অর্জুন তো সেই ফ্ল্যাটের ভেতরে বিদ্যাপতির সাথে ডেটের প্রস্তুতি নেওয়া শুরু করে। তখনই দেখা যায় প্রতাপ প্রিয়াকে নিয়ে সেই বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেছে। প্রতাপ আর প্রিয়া খুব ভয়ে ভয়ে সেই ফ্ল্যাটের ভেতরে ঢুকে অর্জুনকে দেখতে পায়। অর্জুন তাদের দুজনকে দেখেই বলে, আরে তোরা ভয় পাস না, বিদ্যাপতি তো এখনো বেঁচে আছে, কারণ তার ডেড বডি তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। প্রতাপ অর্জুনকে ধমক দিয়ে বলে, তোর এই পাগলামি এখন বন্ধ কর, যদি বিদ্যাপতি বেঁচেই থাকে তাহলে প্রমাণ দেখা। কিন্তু অর্জুন তো প্রতাপের কোনো কথা শুনতেই রাজি হচ্ছে না। তার পুরো বিশ্বাস যেহেতু বিদ্যাপতির লাশ পাওয়া যায়নি তাই বিদ্যাপতি এখনো বেঁচে আছে। প্রতাপ অর্জুনকে বলে, বিদ্যাপতির লাশ বিল্ডিংয়ের সামনে যে কবরস্থান আছে সেখানেই পুঁতে রাখা হয়েছে। কিন্তু অর্জুন এই কথা মানতেও রাজি হয় না। প্রতাপ বলে, বিদ্যাপতির আত্মা এতদিনে না জানি কত মানুষকে মেরেছে, তাহলে সে কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? অর্জুন বলে, আর এইসব আত্মা-টাত্মা বলে কিছু নেই, এই সব কিছুই মানুষ এমনি এমনি রটিয়েছে। মানুষ তো বলেছিল বিদ্যাপতি বিল্ডিংয়ের পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু সেদিন কন্ট্রাক্টর তো আমাকে বলল বিদ্যাপতি এই ফ্ল্যাটেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে এখন কার কথা মেনে নেব তুই বল? এই যে দেয়ালে এসব লিখে রাখা হয়েছে, এখানে ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখা হয়েছে, এই সব কিছু শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য। বিল্ডিংয়ের সামনে কবরস্থান আছে ঠিকই, কিন্তু আমি সেখান থেকে তো কোনোদিনও কোনো কুকুরের ডাক শুনতে পাইনি। এমনকি সেদিন আমি বিদ্যাপতিকে ছুঁয়েও দেখেছি।
তাহলে সে আত্মা কিভাবে হতে পারে? অর্জুনের এই সব কথা শুনে প্রতাপ তাকে বলে, যদি বিদ্যাবতী বেঁচেই থাকে তাহলে আমাকে সেটা প্রমাণ করে দেখা। এরপরে দেখা যায় অর্জুন প্রতাপ আর প্রিয়াকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনের কবরস্থানে চলে আসে। সবাই যে কবরটাকে বিদ্যাবতীর কবর বলে, অর্জুন একটা কোদাল দিয়ে সেই কবরটাকে খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ খোঁড়ার পরে তারা সেখানে একটা মানুষের কঙ্কাল খুঁজে পায়। এরপর অর্জুন সেই কঙ্কালটা বের করে বিদ্যাবতীর ফ্ল্যাটে নিয়ে আসে। এরপর সে পিঙ্কি নামে তার এক ফ্রেন্ডকে সেখানে ডেকে আনে, যে মানুষের স্কাল দেখে তার চেহারা কেমন হবে তার ছবি আঁকতে পারে। পিঙ্কি সেই কবর থেকে আনা স্কালটা দেখে একটা মেয়ের মাথার স্ট্যাচু বানায়। স্ট্যাচু কমপ্লিট হলেই দেখা যায় এটাই হলো বিদ্যাবতীর চেহারা, আর এই চেহারা কন্ট্রাক্টরের দেয়া ছবির সাথে হুবহু মিলে গেছে। তার মানে কবর থেকে তোলা এই কঙ্কালটাই হলো আসলে বিদ্যাবতীর। তবে এই ঘটনা দেখে অর্জুন তো অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তো পুরোপুরি বিশ্বাস করে বসেছিল যে বিদ্যাবতী এখনো বেঁচে আছে। কিন্তু বিদ্যাবতী আসলে মারা গেছে এটা বুঝতে পেরে অর্জুন অনেক শকড হয়ে যায়। তবে এবার তো অর্জুনকে মানতেই হবে যে বিদ্যাবতী আসলেই মারা গেছে। এর পরের দিন দেখা যায় প্রিয়া প্রতাপকে বলছে, তুমি এখনই অর্জুনকে কল করো। বিদ্যাবতী যে আসলে মারা গেছে এটা তো প্রমাণ হয়ে গেল, তাহলে এখনো সে সেই হন্টেড ফ্ল্যাটে থেকে কি করছে? এদিকে দেখা যায় বিদ্যাবতী যে বেঁচে নেই এটা যেন অর্জুন মন থেকে মেনে নিতেই পারছে না। কারণ সেই ফ্ল্যাটে এতদিন বিদ্যাবতীর আত্মার সাথে থাকতে থাকতে বিদ্যাবতীর প্রতি তার একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। বিদ্যাবতীর সাথে কথা বলতে বলতে সে আসলে বিদ্যাবতীকে ভালোবেসে ফেলেছে। এরপর দেখা যায় একদিন প্রিয়া কলেজের ক্লাস বাঙ্ক করে অর্জুনের সাথে দেখা করতে এসেছে। সেই সময় অর্জুন ফ্ল্যাটের কাছেই থাকা একটা মন্দিরে বসেছিল। অর্জুনের সব কথা শুনে প্রিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে একটা আত্মাকে ভালোবাসতে পারো? সে তো এখন এই পৃথিবীতে বেঁচেও নেই। তখন অর্জুন প্রিয়াকে বলে, কাউকে ভালোবাসার জন্য তাকে দেখতে হয় না। আমরা কি কখনো ঈশ্বরকে দেখেছি? কিন্তু আমরা ঈশ্বরে বিশ্বাসও করি আর তাকে ভালোবাসি। একজন মা যেমন তার বাচ্চা জন্মের আগে থেকে তাকে ভালোবাসতে শুরু করে, আমিও ঠিক সেইভাবেই বিদ্যাবতীর আত্মাকেই ভালোবেসে ফেলেছি। এরপর সে প্রিয়াকে নিয়ে বিদ্যাবতীর ফ্ল্যাটের ভেতরে যায়। সে প্রিয়াকে সেই ফ্ল্যাটের বারান্দায় দাঁড় করিয়ে বলে, দেখো এখানে কত শান্তি, এখানের চারপাশের প্রকৃতি কত সুন্দর। এরপর সে প্রিয়াকে ঠিক সেই জায়গায় এনে দাঁড় করায় যেদিন সে প্রথমবার পর্দার আড়াল থেকে বিদ্যাবতীকে দেখেছিল। সে প্রিয়াকে ঠিক সেইভাবেই ধরে বলে, আমি প্রথমবার বিদ্যাবতীকে এভাবেই টাচ করেছিলাম। কিন্তু এখানেই ঘটে যায় আরেকটা ঘটনা। সেদিনের পর থেকেই দেখা যায় প্রিয়া মনে মনে শুধু অর্জুনের কথাই ভাবছে। অর্জুন বিদ্যাবতীর আত্মাকে না দেখে তাকে যেভাবে ভালোবেসে ফেলেছে, এই বিষয়টা প্রিয়াকে একেবারেই মুগ্ধ করে। এবার প্রিয়াও তো মনে মনে অর্জুনকেই ভালোবাসতে শুরু করে। বেশ কিছুদিন ধরে প্রতাপও প্রিয়ার এই বিষয়টা খেয়াল করে, কারণ প্রিয়া অনেকদিন ধরেই প্রতাপকে কোনো কারণ ছাড়াই এড়িয়ে যাচ্ছে। একদিন আর সহ্য করতে না পেরে প্রতাপ এসে প্রিয়াকে জিজ্ঞেস করে, আজকাল তুমি অর্জুনের সাথে খুব বেশি কথা বলছো না? আগে তো তুমি বলতে অর্জুনকে দেখলেই তোমার ভয় লাগে, তাহলে হঠাৎ করে তোমার এই পরিবর্তন কিভাবে হলো? তুমি অর্জুনকে কেন বলছো না যে বিদ্যাবতী, এই পল্লবী, নূর আর কারিশমা এই তিনজনের মধ্যেই একজন? তার মানে এখানে এমন একটা রহস্য আছে যেটা শুধুমাত্র প্রিয়া আর প্রতাপই জানে। আসলে সেই কন্ট্রাক্টর অর্জুনকে বিদ্যাবতীর যে ছবিটা দেখিয়েছিল সেটা আসলে বিদ্যাবতী ছিলই না। কন্ট্রাক্টর যে কাপলের কথা বলেছিল যারা সেই ফ্ল্যাটে থাকতে এসেছিল, সেটা শুধুমাত্রই একটা সাধারণ কাপল ছিল। পরবর্তীতে কোনো কারণে সেই কাপলের মৃত্যু হয়ে যায় আর কন্ট্রাক্টর অর্জুনকে সেই কাপলেরই কাহিনী শুনিয়ে দেয়। কন্ট্রাক্টরে সেই অজানা কাপলকে বিদ্যাবতী বলে ভুল ভেবেছিল, কিন্তু অর্জুন তো এতদিনে বিদ্যাবতীর প্রেমে একেবারে ডুবেই গেছে। তাই অর্জুন ভেবেছে কন্ট্রাক্টর নিশ্চয়ই তাকে বিদ্যাবতী ও তার হাজব্যান্ডের গল্পই শুনিয়েছে। তবে প্রিয়া প্রথমে অর্জুনকে সব সত্যি কথা বলার জন্য একেবারেই রাজি হয় না, কিন্তু প্রতাপের জোরাজুরিতে সে অর্জুনকে সব কথা জানিয়ে দেওয়ার ডিসাইড করে। এরপরে দেখা যায় প্রিয়া সেই তিনটা মেয়ের ছবি নিয়ে অর্জুনের কাছে আসে। প্রিয়া যেই অর্জুনকে তিনটা মেয়ের ছবি দেখায়, অর্জুন তো ছবিগুলো দেখেই কেন জানি না হঠাৎ করেই খুব রেগে যায়। এরপর সে প্রিয়াকে নিয়ে সেই তিনজন মেয়ের বাড়িতে যায় যাদের ছবি প্রিয়ার কাছে ছিল। অর্জুন আসলে প্রিয়ার কোনো কথাই বিশ্বাস করছে না, তবে সে মনে মনে ভাবছে যদি প্রিয়ার কথাই সত্যি হয় তাহলে সে এই তিনজনের বাড়ি থেকেই বিদ্যাবতীকে খুঁজে পেয়ে যাবে।
তারা প্রথমেই পল্লবী নামের মেয়েটার বাড়িতে আসে। পল্লবীর মা অর্জুন আর প্রিয়াকে বলে প্রতিদিনের মতোই একদিন পল্লবী সকালে উঠেই কলেজে যায়, কিন্তু এর পরে থেকে সে আর কোনোদিনই বাড়ি ফিরে আসেনি। এবার তারা পল্লবীর মিসিং কেস সম্পর্কে জানার জন্য একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের কাছে আসে, কিন্তু সেই অফিসার পল্লবীর কেসের ব্যাপারে তাদেরকে তেমন কোনো ইনফরমেশন দিতে পারেনি। তবে সেই রিটায়ার্ড অফিসার বলে পল্লবী যেদিন মিসিং হয়েছিল এর পরের দিনে একজন এমএলএর ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে এমএলএর ছেলের সাথে সাথে একটা মেয়েও মারা গিয়েছিল। এরপর অর্জুন আর প্রিয়া নূর নামের মেয়েটার বাড়িতে আসে। নূরের বাবা তাদেরকে বলে আমার মেয়ে হয়তো কোনো একটা ছেলেকে ভালোবাসতো, তাই একদিন সে সেই ছেলেটার সাথে পালিয়ে যায়। কিন্তু নূরের পালিয়ে যাওয়ার পরের দিনই আমরা একটা মেয়ের মৃত্যুর খবর পাই, তাই নূরের ফ্যামিলি ভেবে নিয়েছে সেই মৃত মেয়েটা নিশ্চয়ই তাদের মেয়েই হবে। এরপর তারা দুজনে কারিশমা সম্পর্কে জানার জন্য তার হোস্টেলে আসে। সেই হোস্টেলের মহিলা বলে একদিন হঠাৎ করেই কারিশমা কাউকে কিছু না জানিয়ে হোস্টেল ছেড়ে চলে যায়। এরপরে সে কোথায় গেছে, কার সাথে গেছে আমরা কিছুই জানি না। অর্জুন সেই মহিলাকে জিজ্ঞেস করে কারিশমার কি কোনো রুমমেট আছে যার সাথে আমরা কথা বলতে পারবো। মহিলাটি বলে কারিশমার একজন রুমমেট তো ছিল, কিন্তু কারিশমা চলে যাওয়ার পরে হঠাৎই একদিন সেই মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কারিশমার সেই রুমমেটের নাম ছিল নূর। নূর নামটা শোনার পরে তারা দুজনে বুঝতে পারে তার মানে এই তিনজন মেয়ের মধ্যে নূর মারা গেছে, এটা শিওর। এরপর অর্জুন তার গাড়িতে ফিরে এসে আবার তার ফ্রেন্ড পিঙ্কিকে কল করে। সে পিঙ্কিকে বলে ২০২২ সালের ৮ মার্চ কোনো মেয়ে মারা গিয়েছিল কিনা এটা খোঁজ নাও তো। কিছুক্ষণ পরেই পিঙ্কি অর্জুনকে কল করে বলে সেদিন একটা মেয়ে মারা গিয়েছিল আর তার নাম ছিল পল্লবী। তার মানে এই তিনজন মেয়ের মধ্যে নূর আর পল্লবী দুজনেই মারা গেছে। এটা জানার পরেই অর্জুন তো অনেক বেশি কনফিউজড হয়ে যায়। প্রতাপ তো খোঁজ নিয়ে বের করেছিল পল্লবী, নূর আর কারিশমা নামের তিনটা মেয়ে মিসিং ছিল, কিন্তু পুলিশের রেকর্ডে লেখা আছে নূর, পল্লবী আর ভ্যানিলা নামের তিনটা মেয়ে মারা গেছে। তার মানে কেউ নিশ্চয়ই এই তিনটা মেয়ের নামের মধ্যে অনেক গড়বড় করেছে, যাতে কেউ বুঝতে না পারে কে বেঁচে আছে আর কে মারা গেছে। এরপরেই দেখা যায় অর্জুন কোথা থেকে যেন তিনটা মেয়ের স্কাল এনে পিঙ্কিকে দেখায়। সে পিঙ্কিকে এই তিনটা স্কাল থেকে তাদের চেহারা বানাতে বলে। এরপর পিঙ্কি সেই তিনজনের স্কাল থেকে তাদের তিনটা চেহারা বানায়। অর্জুন প্রতাপ আর প্রিয়াকেও সেখানে ডেকে আনে। এবার পিঙ্কি তাদের তিনজনকে বলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই তিনজন মেয়ে মারা যাওয়ার পরে বিদ্যাবতী তাদের পরিচয় নিয়ে বিভিন্ন জায়গায় থাকত। আর অদ্ভুত বিষয় হলো এই তিনজনেরই ডেড বডি তাদের নিজের নিজের গ্রামে পাওয়া যায়নি। তাদের ডেড বডিগুলো অন্য মেয়েদের গ্রামে পাওয়া গেছে। মানে পল্লবীর ডেড বডি পাওয়া যায় নূরের গ্রামে, নূরের ডেড বডি পাওয়া যায় ভ্যানিলার গ্রামে, আর ভ্যানিলার ডেড বডি পাওয়া যায় পল্লবীর গ্রামে। অর্জুন তো এবার এত কনফিউশনের মধ্যে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে যখন তার বাড়িতে এসে চুপচাপ শুয়ে আছে তখনই পিঙ্কি আবার তাকে কল করে। পিঙ্কি তাকে বলে কিছুদিন আগেই একটা গ্রামে কারিশমা নামের একটা মেয়ে সুইসাইড করেছে, কিন্তু সেই গ্রামে বা তার আশেপাশের কোনো গ্রামের কেউই কারিশমা নামে কারোর জন্য মিসিং কমপ্লেন লিখায়নি। পিঙ্কি আরও বলে তুমি যদি সেই মেয়েটার স্কাল জোগাড় করতে পারো তাহলে আমি তার স্কাল দেখে তার চেহারাটা বানাতে পারবো। এই কথা শোনার জন্য অর্জুন কারিশমার স্কাল আনার জন্য সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কারিশমাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে অর্জুন সেখানে আসে, কিন্তু হঠাৎই অর্জুন বলে ওঠে প্রিয়া আমার সামনে এসো। আসলে অর্জুন কবরস্থানে ঢোকার সময় কবরস্থানের ভেতরে প্রিয়াকে দেখে ফেলেছিল। এবার দেখা যায় প্রিয়া একটা লাল শাড়ি পরে আর হাতে একটা চাকু নিয়ে অর্জুনের পেছনে এসে দাঁড়িয়েছে। এখানেই দেখা যায় প্রিয়াই হলো সেই ব্যক্তি যে বারবার তার রূপ বদলে একটা কনফিউশন তৈরি করেছিল, যাতে অর্জুন জানতে না পারে যে আসলে বিদ্যাবতীকে। আর আজকেও সে এখানে এসেছে কারিশমার আইডেন্টিটি বদলিয়ে ফেলার জন্য, কিন্তু সেটা করার আগে সে অর্জুনের কাছে ধরা পড়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো প্রিয়া এমনটা কেন করছে, আর বিদ্যাবতীর সাথে তার কিসের সম্পর্ক? এই সব কিছু বুঝতে পেরে অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে এবার তুমি ধরা পড়ে গেছো, তুমি আমাকে সব সত্যি কথা খুলে বলো। এবার আমরা প্রিয়ার কথা থেকে জানতে পারি সেই ছোট্ট মেয়েটি যাকে পুলিশ বড় বাড়িটা থেকে উদ্ধার করেছিল সেই হলো প্রিয়া। প্রিয়ারই আসল নাম হলো বিদ্যাবতী। প্রিয়াই হলো বিদ্যাবতী যে এতদিন সেই হন্টেড ফ্ল্যাটে অর্জুনের সাথেই থাকত। এখানেই আবার কাহিনী চলে আসে বিদ্যাবতীর ছোটবেলায়। ছোট বিদ্যাবতী প্রতিদিনই তার মাকে জোরে জোরে কান্না করতে দেখত। একদিন সে দেখে তার মা নিজেই গায়ে পেট্রোল ঢেলে তার চোখের সামনেই আগুনে পুড়ে মারা গেছে। চোখের সামনে মায়ের এমন করুণ মৃত্যু দেখে ছোট বিদ্যাবতীর তো সেটা ট্রমায় পরিণত হয়।
সেদিন পুলিশ বিদ্যাবতীকে থানায় আনার পরে যখন তার ছবি তোলে তখন দেখা যায় ছবিতে তো বিদ্যাবতী নেই। তখনই পুলিশ আশেপাশে তাকিয়ে দেখে বিদ্যাবতী সেখান থেকে চলে গিয়ে পাশে বসে থাকা একটা মহিলার কোলে উঠে বসেছে। সে সেই মহিলার কোলে বসে নিজের মতো করে আপেল খাচ্ছে। সেই পুলিশ বিদ্যাবতীকে নেয়ার জন্য মহিলাটির কাছে আসে। মহিলাটি পুলিশের কাছ থেকে জানতে পারে যে বিদ্যাবতীর মা বাবা দুজনেই মারা গেছে। ছোট মেয়েটির এমন করুণ অবস্থা দেখে মহিলাটির তার প্রতি অনেক মায়া হয়, তাই সেই দম্পতি বিদ্যাবতীকে অ্যাডপ্ট করে নেয়। সেই দম্পতি বিদ্যাবতীকে তাদের বাড়িতে এনে গোসল করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দেয়। নতুন মা বাবার পরম যত্নে আর ভালোবাসায় বিদ্যাবতী ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। কিন্তু বিদ্যাবতী তার ভয়ঙ্কর অতীতকে এত সহজে ভুলতেই পারছিল না। সে মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্নে দেখত তার মা গায়ে পেট্রোল ঢেলে শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে, আর বিদ্যাবতী তার মার ঢালা সেই পেট্রোলেই ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তবে বিদ্যাবতী কোনো কারণে ভয় পেলে তার নতুন মা এসে পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিত। এরপরে বিদ্যাবতীও আর ভয় না পেয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ত। একদিন বিদ্যাবতী স্কুল থেকে ফিরে দেখে তার নতুন মা তাদের মৃত মেয়ের ছবি কোলে নিয়ে সেটা দেখে কাঁদছে। আসলে যে দম্পতি বিদ্যাবতীকে অ্যাডপ্ট করেছিল তাদের আগে বিদ্যাবতীর বয়সী একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎই সেই মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। নতুন মা তার মৃত মেয়ের ছবি বুকে জড়িয়ে কাঁদছে, এটা দেখে বিদ্যাবতীর তো বিষয়টা খুব একটা ভালো লাগেনি। কারণ বিদ্যাবতী ভেবেছে তার নতুন মা এখনও তার মেয়েকে বিদ্যাবতীর থেকে বেশি ভালোবাসে। ছবিতে থাকা সেই মেয়েটার নাম ছিল ভ্যানিলা। সে চোখে চশমা পরত আর চুলে দুইটা ঝুঁটি বাঁধত। বিদ্যাবতী ভেবেছিল সে যদি ভ্যানিলার মতো সেজে থাকে তাহলেই তার নতুন মা তাকেই বেশি ভালোবাসবে। এটা ভেবেই এরপর থেকেই সে ভ্যানিলার মতোই জামাকাপড় পরত আর চুলে দুটা ঝুঁটি বাঁধত। বিদ্যাবতীকে হুবহু ভ্যানিলার মতো সাজতে দেখে নতুন মা তার কাছে এসে পরম যত্নে তাকে বুকে জড়িয়ে নেয়। নতুন মা তাকে জড়িয়ে কান্না করতে থাকে, আর বিদ্যাবতী এই প্রথমবার অনুভব করে যে তার নতুন মা তাকে কতটা আদরে জড়িয়ে ধরেছে। এটা দেখেই ছোট বিদ্যাবতী খুব খুশি হয়ে যায়, আর তার মনে এই বিষয়টাও গেঁথে যায় যে অন্যের মুখোশ পরে থাকলে জীবনে সবকিছু পাওয়া যায়। এটা দেখিয়েই সিন আবার বর্তমানে চলে আসে। প্রিয়া বলে, আমি আমার নতুন মা বাবার সাথে খুব খুশিতে ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে আমার নতুন মা বাবাও মারা গেল। তারা চলে যাওয়ার পরেই মনে হলো আমি যেন আমার অতীতে আবার ফিরে যাচ্ছি। নতুন মা বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই এবার আমার কাল হয়ে এলো। যাদেরকে আমি ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইতাম তারাই এক এক করে আমার জীবন থেকে চলে যেত। আমার জীবন থেকে সব ভালোবাসাগুলো তো চলে গেল, কিন্তু ছোটবেলা থেকে তৈরি হওয়া সে ভয় আর যন্ত্রণাগুলো দিনে দিনে বেড়ে যেতে থাকলো। নতুন মা বাবাকে হারিয়ে আমি যেন আবার কষ্টের সাগরে ডুবে যাচ্ছিলাম। এইদিকে তখন আমি স্কুলে গেলেই বাকি সবাই আমার চশমা আর দুটো বেনি করা নিয়ে অনেক হাসাহাসি করত। এইসব বিষয় নিয়ে আমার খুব খারাপ লাগত। একদিন আমি যখন নদীর পাড়ে বসে কান্না করছিলাম তখনই আমি পেছনের মাঠে খুব জোরে একটা আওয়াজ শুনতে পাই। তখনই সেখানে দৌড়ে গিয়ে দেখি দুজন কলেজ পড়ুয়া ছেলে মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা গেছে। সেখানে পড়ে থাকা মেয়েটার লাশ দেখে আমার ছোটবেলার সব খারাপ স্মৃতিগুলো আবার এক এক করে মনে পড়ে যায়। এতদিন যে যন্ত্রণাগুলো থেকে আমি বারবার মুক্তি পাওয়ার চেষ্টা করে যাই সেগুলোই কোনো না কোনোভাবে আমার কাছে আবার ফিরে আসে। আমি মেয়েটার লাশের কাছে গিয়ে দেখি অ্যাক্সিডেন্টে তার চেহারা একেবারেই থেতলে গেছে। মেয়েটাকে দেখে তখন আমার মনে হলো যদি এভাবে মৃত্যুর মতো করে আমিও আমার জীবনকে বারবার বদলে ফেলতে পারতাম। তখন আমি মেয়েটার আইডি কার্ডের সাথে আমার আইডি কার্ডটা বদল করে নিই। এরপর তার চশমা ব্যাগ বদল করে নিয়ে আমার পুরনো পরিচয় ভ্যানিলাকে ঝেড়ে ফেলে নতুন পরিচয় পল্লবীকে গ্রহণ করি। এরপর আমি সবকিছু ছেড়ে ছুড়ে পল্লবী সেজে তার গ্রামে চলে যাই। পল্লবী সেজে কয়েক বছর কাটানোর পর একদিন আমি নদীর পাড়ে আরেকটা লাশ দেখতে পাই। সেই লাশটা দেখে আবারও আমি ওড়না দিয়ে মুখ ঢেকে পল্লবীর পরিচয় ছেড়ে নূরের পরিচয় নিই। এরপর একদিন একটা ফ্যাক্টরিতে আমার সামনেই কারিশমাকে পুড়ে যেতে দেখি। কারিশমা মারা যাওয়ার পরে আমি নূরের পরিচয় ছেড়ে কারিশমার পরিচয় নিয়ে তার গ্রামে চলে আসি। এভাবেই আমি নতুন চরিত্রে যখনই কোনো কষ্ট পেতাম তখনই সেটা বদলিয়ে অন্য কোনো মেয়ের পরিচয় নিতাম। এভাবেই আমি ছোটবেলা থেকে আমার যন্ত্রণাগুলো থেকে পালানোর জন্য নতুন নতুন মেয়ের পরিচয় নিয়ে বাঁচতে শুরু করলাম। একদিন আমি কলেজে যখন বসেছিলাম তখন আমার সামনে দুইটা মেয়ে একটা ইউটিউবের ভিডিও দেখছিল।
সেই ভিডিওতে একটা ছেলে রামচন্দ্রপুরমের একটা বাড়ি দেখিয়ে বলছে এই বাড়িটাই হলো জনপ্রিয় ইউটিউবার প্রতাপের বাড়ি। তবে ভিডিওটার সেই বাড়িটা দেখেই আমার মনে পড়ে যায় এই বাড়িটাতেই তো আমার ছোটবেলার একমাত্র বন্ধু নানি থাকতো। ছোটবেলায় নানি ছিল আমার বন্দি জীবনের একমাত্র সাথী। ভিডিওটা দেখার পর থেকে আমি সেই ফেমাস ইউটিউবার প্রতাপকে খুঁজতে শুরু করি। সোশ্যাল মিডিয়াতে আমি তার অ্যাকাউন্টও খুঁজে পাই, কিন্তু আমি বুঝতে পারছিলাম না নানি এখনও আমাকে মনে রেখেছে কিনা। একদিন দেখি প্রতাপ তার ফেসবুক পেজে তার কলেজ পার্টির একটা ইনভিটেশন পোস্ট করেছে। পার্টির ইনভিটেশন দেখে নানিকে একবার সামনে থেকে দেখার লোভ আর সামলাতে পারলাম না। তাই আমি পার্টিতে গিয়ে কাউকে কিছু না বলে শুধুমাত্র প্রতাপের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমার মনে হলো প্রতাপ তো এখন আর আমাকে চিনতেই পারবে না। তাই আমি সেখান থেকে উঠে চলেই যাচ্ছিলাম, তখনই আমার নজরে পড়ে প্রতাপ একটা বাক্সে সেই লাল রিবনের বক্সটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা দেখেই আমি বুঝতে পারি তাহলে প্রতাপ আজও ছোট বিদ্যাবতীকে মনে রেখেছে। তাই মনে মনে ঠিক করে ফেলি আমি আজই প্রতাপের সাথে কথা বলবো। এরপরেই আমি চুল খুলে হাসি খুশি ভাব নিয়ে প্রতাপের সাথে কথা বলতে যাই। সেদিন প্রতাপও আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে। আমি প্রতাপকে আমার নাম বলি প্রিয়া। এরপর থেকেই আমরা দুজনে প্রায় প্রতিদিনই কথা বলতাম আর বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতেও যেতাম। প্রতাপের সাথে থাকতে থাকতেই মনে হয়েছিল আমি যে এতদিন ধরে সব পরিচয় বদল করে আসছি, এবার প্রিয়ার পরিচয় নেওয়াটা আমার সার্থক হয়েছে। আমি জীবনে এর আগে এত খুশি কখনোই ছিলাম না। প্রিয়ার এই সব কাহিনী শুনে অর্জুন তাকে বলে, তাহলে এবার তো তুমি জীবনে যা চেয়েছিলে তাই পেয়ে গেছো। তুমি তো প্রতাপের সাথেই খুব খুশিতে আছো। তাহলে এখন আবার এই বিদ্যাপতি হওয়ার নাটক কেন করলে? প্রিয়া বলে, আমি প্রতাপের সাথে যেভাবে থাকতে চেয়েছিলাম শেষ পর্যন্ত সেটা আর হয়নি। একদিন প্রতাপ আমাকে বলল সে তার ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধু বিদ্যাবতীকে খুঁজে বেড়াচ্ছে। মানে প্রতাপ এখনো আমাকেই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এতদিনে প্রিয়া সে যে আমি প্রতাপকে যা যা বলেছি সেগুলোকে তো আমি আর না করতে পারবো না। তাই এবার আমার আসল পরিচয়কে লুকানোর জন্য আমাকে নতুন একটা কাহিনী বানাতে হলো। প্রথমে আমি খোঁজাখুঁজি করে একটা পরিত্যক্ত ফ্ল্যাট খুঁজে বের করি, যেটাকে আশেপাশের সবাই ভুতুড়ে ফ্ল্যাট মনে করে। এই ফ্ল্যাটের গল্পটা শুনিয়ে আমি প্রতাপকে বলি বিদ্যাবতী মারা গিয়ে এখন ভূত হয়ে গেছে। এরপর আমি নিজেই এই ফ্ল্যাটে এসে সবকিছু এমনভাবে সাজাই যাতে মনে হয় এই ফ্ল্যাটে সত্যিকারের ভূত আছে। কিন্তু আমি ফ্ল্যাটে থাকা অবস্থায় এখানে তুমি চলে আসো। আমি সেদিন কোনো রকমে আমার চেহারা লুকিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর ভেবেছিলাম হয়তো বিদ্যাপতির লাশ খুঁজে পেলে তুমি এখান থেকে চলে যাবে। তাই একদিন আমি প্রতাপকে এখানে নিয়ে আসি যাতে তুমি প্রতাপের কথা শুনেই বিদ্যাপতির কবর খুঁড়ে তার কঙ্কালটা বের করো। কিন্তু এত কিছু করার পরেও তুমি সেই ফ্ল্যাটেই থেকে গেলে। এরপর সেদিন মন্দিরে তুমি যখন বললে তুমি বিদ্যাপতিকে কতটা ভালোবাসো, আমি সেদিন মুগ্ধ হয়ে বিদ্যাপতির প্রতি তোমার যে ভালোবাসা সেটাই দেখছিলাম। সেদিন রাতে আমি যখন সেই ফ্ল্যাটে বিদ্যাপতি সেজে তোমার সাথে ছিলাম, তখনই আমার মনে হলো জীবনে সুখে থাকতে গেলে এই মিথ্যে পরিচয়গুলোর আমার কোনো প্রয়োজন নেই। কিছু সময়ের জন্য আমি আমার অতীতে সব যন্ত্রণাগুলোকে একেবারে ভুলে গিয়েছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম হয়তো কেউ একজন আমার নাম পরিচয় আর চেহারা না দেখেই আমাকে ভালোবাসতে পারে। বিদ্যাপতি একটা আত্মা, এই পৃথিবীতে তার কোনো শরীর নেই। এটা জানার পরেও তুমি বিদ্যাপতিকে এত ভালোবেসেছ, তাকে মানুষের মতো সম্মান দিয়েছ। আমি তোমাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করলেও তুমি একটুও ভয় পেয়ে আমার থেকে দূরে সরে যাওনি। তোমার সাথে থাকতে থাকতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি অভিনয় করছি। এমনকি একদিন ভুল করে আমি তো প্রায় কফিও খেয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কখনোই কফি খেতে পছন্দই করতাম না। তুমি যখন চোখ বন্ধ করে আমার সামনে বসে আমার সাথে গল্প করতে, আমি তোমার এই ভালোবাসা দেখে মুখ চিপে কান্না করতাম। আমার তো তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না যে এই পৃথিবীতে এখনো এমনও ছেলে আছে যে কোনো মেয়েকে এতটা ভালোবাসতে পারে। প্রিয়ার কথা বলা শেষ হলে এবার অর্জুন তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। অর্জুন বলে, সেদিন আমি যখন তোমাকে মন্দির থেকে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলাম তখন তোমাকে জড়িয়ে ধরার সাথে সাথেই আমি বুঝে গিয়েছিলাম যে বিদ্যাপতিকে পর্দার আড়াল থেকে আমি দেখেছিলাম সেটা তুমিই ছিলে। কিন্তু প্রথম দিনই আমি তোমাকে বলেছিলাম তুমি যদি না চাও তাহলে আমি তোমার মুখের দিকে তাকাবো না। তাই আমি এতদিন অপেক্ষা করছিলাম কবে তুমি নিজেই এসে বলবে যে তুমিই হলে বিদ্যাপতি। অর্জুন আরও বলে, যতদিন পর্যন্ত তুমি তোমার যন্ত্রণাগুলোকে মেনে না নেবে ততদিন তুমি যন্ত্রণাগুলো থেকে মুক্তি পাবে না। তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো সে যদি তোমার হাতে মারা যায় এর থেকে বেশি কষ্টের আর কিছুই হতে পারে না।
তুমি যখন এই কষ্টকে মোকাবেলা করতে পারবে তখন তোমার অতীতের সব কষ্টগুলো এমনিই মুছে যাবে। অর্জুন এই কথা বলতেই প্রিয়া দেখে অর্জুন নিজেই প্রিয়ার হাতে থাকা চাকুটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার অর্জুন ধীরে ধীরে নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অর্জুনকে কোলে নিয়ে খুব কান্না করতে থাকে। সে আশেপাশে তাকিয়ে দেখে তাদেরকে সাহায্য করার জন্য সেই শুনশান কবরস্থানে কেউ আছে কিনা। অর্জুন বলে, আজকের এই কষ্টটাই তোমাকে অতীতের সব যন্ত্রণা ভুলে যেতে সাহায্য করবে। এটা বলার পরেই দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে অর্জুন প্রিয়ার কোলেই মারা যায়। প্রিয়া অর্জুনের লাশ কোলে নিয়ে সেখানেই বসে অসহায়ের মতো কান্না করতে থাকে। এই ঘটনার পরে কয়েকদিন পার হয়ে যায়। নিজের বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার পরে প্রতাপও অনেক বেশি কষ্ট পেয়েছে। তাই সে তার সব জিনিসপত্র গুছিয়ে কলেজের হোস্টেল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে প্রিয়া প্রতাপের সাথে দেখা করার জন্য সেখানে আসে। কিন্তু সে প্রতাপের রুমে ঢুকতে গিয়েও থেমে যায়, কারণ সেই রুমে প্রতাপের সাথে অর্জুনও থাকত। আর এই রুমটা দেখে প্রিয়ার অর্জুনের সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। প্রতাপ প্রিয়াকে দেখে বলে, তুমি আমাকে অনেকবার বলেছিলে অর্জুনকে সেই ফ্ল্যাটে যাওয়াতে নিষেধ করার জন্য, কিন্তু আমি সেটা করতে পারিনি, আর আজ আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। এরপর প্রতাপ সেই লাল রিবনটা একটা বক্সে প্যাক করে রাখে। সে যখনই সেই বক্সের মুখটা বন্ধ করতে যাবে তখনই প্রিয়া দেখে সেই বক্সে অর্জুনের নাম লেখা। এটা দেখে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে প্রতাপকে জিজ্ঞেস করে, এই লাল রিবনের বক্সটা কি তোমার না? প্রতাপ রিবনের বক্সটা হাতে নিয়ে বলে, ও আচ্ছা, তাহলে এটা রিবনের বাক্স। এই রুমটা আমাদের দুজনের হলেও অর্জুন তো কোনো দিনই এই রুমে থাকতে চাইতো না। আমি জানি না এই রিবনের বাক্সে কি এমন আছে, কিন্তু প্রায়ই দেখতাম অর্জুন রুমে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই রিবনের বক্সটার দিকেই তাকিয়ে থাকত। প্রতাপের এই কথা শুনে প্রিয়া যেন তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে রুমের সামনে থেকে চলে এসে একটা দেয়ালের আড়ালে লুকিয়ে থেকে অনেক কান্না করে। প্রিয়া বুঝতে পারে প্রতাপ তো নানি ছিলই না, অর্জুনই ছিল তার ছোটবেলার বন্ধু নানি। কিন্তু সে তো নিজের হাতেই তার বন্ধুকে মেরে ফেলেছে। নানি তো ছোটবেলা থেকেই তাকে অকৃত্রিম ভালোবাসত। যেদিন নানি রিবনের বক্সটা দেওয়ার জন্য বিদ্যাবতীর কাছে গিয়েছিল, সেদিন সে তার শার্ট দেখিয়ে বিদ্যাবতীকে জিজ্ঞেস করেছিল, এই শার্টটাতে আমাকে কেমন লাগছে? তখন বিদ্যাবতী ইশারা দিয়ে নানির গায়ে থাকা তার কালো রঙের গেঞ্জিটা দেখায়। মানে বিদ্যাবতী বলছে নানিকে কালো রঙেই বেশি ভালো লাগে। তাই এরপর থেকেই নানি সব সময় কালো রঙেরই পোশাক পরে থাকত। সেদিন নানি গাছে ওঠার সময় তার স্যান্ডেলে গোবর লেগে যায়। বিদ্যাবতীর নাকে গোবরের গন্ধ লাগলে নানি সাথে সাথেই তার পা থেকে স্যান্ডেল খুলে ফেলে দেয়। সেদিনের পর থেকে অর্জুন আর কোনোদিনও পায়ে জুতা পরেনি। সে যেখানেই যাক না কেন খালি পায়ে যেত। অর্জুন সেই ফ্ল্যাটে এসে একবার বিদ্যাবতীকে বলেছিল, আমি যেভাবে তোমার পেছনে ছুটছি একদিন তুমিও ঠিক এভাবেই আমার পেছনে ছুটবে। এবার প্রিয়া সবকিছু ছেড়ে ছুড়ে রামচন্দ্রপুরমের তার সেই পুরনো বাড়িতে চলে আসে। সেদিনের পর থেকেই সে অর্জুনের মতো করেই শুধুমাত্র কালো কাপড় পরত। সে প্রতিদিন অর্জুনের অপেক্ষায় নানি যে জানালা দিয়ে তার সাথে দেখা করতে আসতো সেই জানালার সামনে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে। সে গ্রামে একটা ওয়েলফেয়ার একাডেমি খুলে অর্জুনের মতো করেই গ্রামের সাধারণ মানুষদের সাহায্য করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন প্রিয়া বাড়ি ফিরে দেখে সেই জানালায় একটা রিবনের বক্স রাখা। প্রিয়া তাড়াতাড়ি সেই বক্সটা হাতে নিয়েই দেখে সেখানে লেখা আছে, বেস্ট উইশেস টু জননী। তার মানে প্রিয়ার আসল নাম ছিল জননী। তখনই প্রিয়া দেখে তার ফোনে অর্জুনের ইউটিউব চ্যানেল থেকে একটা নোটিফিকেশন এসেছে। অর্জুনের ইউটিউব চ্যানেলে কবরস্থানে রাত কাটানোর একটা ভিডিও আপলোড করা হয়েছে। তখনই প্রিয়া তার বাড়িতে কারো হাঁটা চলার শব্দ শুনতে পায়। সে ঘরের বাইরে এসেই একটা দেয়ালে কারো ছায়া দেখতে পায়। ছায়াটা ফলো করে প্রিয়া বাড়ির বাইরে এসে জোরে জোরে অর্জুন বলে ডাকতে থাকে। এরপর সে কাউকে দেখে তার পিছু করতে করতে একটা বড় মাঠে চলে আসে। সেখানে এসে প্রিয়া জোরে জোরে অর্জুনের নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই প্রিয়ার পেছন থেকে অর্জুন বলে ওঠে, আমার নাম তো অর্জুন না, আমাকে নানি বলে ডাকো। আর আজ আমি তোমার মতোই সাদা রঙের জামা পরে এসেছি। এখানেই দেখা যায় সেদিন অর্জুন পিঙ্কির কাছ থেকে এমন একটা ওষুধ খেয়ে নিয়েছিল যাতে তার চাকু লাগলেও শরীর থেকে বেশি রক্তক্ষরণ হবে না। এরপর প্রিয়া যখন অর্জুনের কবর খুঁড়ছিল তখন সেখানে পিঙ্কিও আরেকটা বেলচে হাতেই দাঁড়িয়েছিল। প্রিয়া অর্জুনকে কবর দিয়ে সেখান থেকে চলে গেলে পিঙ্কি তাকে কবর থেকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এবার অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে, আমার সাথে কফি খেতে যাবে? প্রিয়া হাসতে হাসতে বলে, আমি কফি খাই না।
এরপর প্রিয়া দৌড়ে এসে অর্জুনকে শক্ত করে জড়িয়ে ধরে। এর কিছুদিন পরেই অর্জুন আর প্রিয়ার বিয়ে হয়। অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে, তোমার মা প্রতিদিন ওভাবে কেন কান্না করত? প্রিয়া বলে, আমি তো ছোট ছিলাম, তাই আমার মা কি কারণে কাঁদতো সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারি, আমার বাবা যদি তোমার মতো করে আমার মাকে ভালোবাসতো তাহলেই হয়তো সেদিন আমার মা সুইসাইড করতো না। এরপর অর্জুন প্রিয়াকে সেই ফ্ল্যাটে কাটানো রাতের কথা জিজ্ঞেস করলে প্রিয়া অবাক হয়ে বলে, তুমি কিসের কথা বলছো? আমি তো সেদিন ফ্ল্যাটে ছিলামই না। তখনই দেখা যায় সেই ফ্ল্যাটে পর্দার আড়াল থেকে একটা ছায়া ভেসে আসছে। পর্দাটা সরে যেতেই দেখা যায় সেখানে সত্যি সত্যি বিদ্যাবতীরই আত্মা দাঁড়িয়ে আছে। তার মানে বিদ্যাবতী সুইসাইড করার পর তার আত্মা সত্যি সত্যি এই ফ্ল্যাটেই ঘুরে বেড়াচ্ছে। এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।